আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। আজকে মূলত আমরা কথা বলবো আমাদের সমাজ বিজ্ঞান যে সাবজেক্টটা, সেখানে আমরা A+ পাবো কিভাবে এবং নট দ্যাট ইম্পর্টেন্ট যে A+ পাবো কিভাবে, মাত্র 3 মাসের প্রিপারেশনে A+ পাবো কিভাবে। তোমাদের প্রত্যেকেরই একটা এই সাবজেক্ট থেকে একটা ভয়ের জায়গা থাকে যে সমাজবিজ্ঞানে তোমাদের অনেক থিওরি পড়তে হয়, অনেক তথ্য উপাত্ত কালেক্ট করতে হয়, কিংবা অনেক কিছু মুখস্থ পড়তে হয়। এই ধরনের ভয়গুলো তোমাদের আছে বা কিছু মিথ তোমরা ফলো করে আসছো এখনো পর্যন্ত, প্রথমত আমি বলবো এই মিথগুলা থেকে বের হয়ে আসতে হবে। তোমরা যে ভয়গুলো পাচ্ছ, এই ভয়গুলো খুবই অমূলক। এই সাবজেক্ট থেকে নট অনলি A+, অনেক ভালো মার্ক পাওয়া অনেক সহজ, কারণ এই সাবজেক্টটা কিন্তু খুব ইনফরমেটিভ। সো তুমি যত বেশি ইনফরমেশন দিতে পারবে, ততই কিন্তু তোমার ভালো মার্ক পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা ইনক্রিজ হবে। তো শুরুতেই আমরা কি করব দেখো, যেহেতু 3 মাসে, সো আমরা আমাদের পুরো পড়াশোনাকে, অর্থাৎ আমাদের সমাজবিজ্ঞান যে সাবজেক্টটা 2 পত্র মিলিয়ে, আমরা এই পুরো পড়াশোনাকে, আমাদের সমাজবিজ্ঞান যে সাবজেক্টটা এই 2 পত্র মিলিয়ে আমরা এটাকে 3টা ভাগে ভাগ করব। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, 3টা ভাগে ভাগ করে এরপরে আমরা দেখব যে এইখান থেকে আমরা কিভাবে খুব অল্প সময়ে এবং খুবই বুদ্ধি খাটিয়ে আমরা A+টা বের করে আনতে পারি। একদম ফার্স্টে তোমার যেটা করতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। তোমার এই সাবজেক্ট থেকে বেসিক যে জায়গাগুলো, অর্থাৎ তোমার প্রথম পত্রের কয়েকটা অধ্যায় আছে যেগুলো তোমার সমাজবিজ্ঞানের বেসিক আইডিয়া দেয়, পাশাপাশি দ্বিতীয় পত্রেরও কয়েকটা অধ্যায় আছে যেগুলো তোমার এই সাবজেক্টের বেসিক আইডিয়া দেয়। শুরুতে একদম এই যে রোজার মাস তোমার চলছে, এই টাইমটা কিন্তু তোমার পড়াশোনার জন্য বলো বা তোমার যে কোনো কাজের জন্য বলো, অনেক বেশি বরকতময়। তো এই বরকতের টাইমটাকে অবশ্যই তোমার কাজে লাগাতে হবে। তুমি বেশি না, তুমি জাস্ট তোমার দিনে পুরা তোমার 24 ঘন্টার পড়াশোনার পাশাপাশি তুমি 1টা ঘন্টা দাও সমাজবিজ্ঞানের পিছনে। জাস্ট 1টা ঘন্টা তুমি এনশিওর করো, আমি এনশিওর করতেছি ইনশাআল্লাহ এই 1টা ঘন্টা যদি তুমি প্রপার ইউটিলাইজ করো, তোমার A+ আসবেই আসবে। তো বেসিক ক্লিয়ারের ক্ষেত্রে তুমি প্রথম পত্রের জন্য তোমার যে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলো নিয়ে কিন্তু তোমার নাড়াচাড়া করতে হবে। অর্থাৎ এই অধ্যায়গুলো কিন্তু তুমি যে পড়েছো, যেহেতু এতদিন আমরা পড়েছি, তুমি জানো যে এই অধ্যায়গুলোতে মূলত আমাদের বেসিক রিলেটেড যে কথাবার্তাগুলো, সমাজবিজ্ঞানের উৎপত্তি, সমাজবিজ্ঞানের কাজ, সমাজবিজ্ঞানের ধারা, ধাপ, স্তর, সংজ্ঞা, মতবাদ, এই ধরনের কথাগুলাই কিন্তু আমাদের প্রথম পত্রের এই যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় আছে। এবং পরবর্তীতে যদি তুমি দ্বিতীয় পত্রের ব্যাপারটা দেখো, দ্বিতীয় পত্রেও কিন্তু 4টা অধ্যায় আছে একদম বেসিক ক্লিয়ার করার জন্য, যে 4টা অধ্যায়, অর্থাৎ তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। এই যে 8টা অধ্যায় তোমার 2 পত্র মিলিয়ে, এই 8টা অধ্যায় তোমার পুরোপুরিভাবে মাথায় রাখতে হবে তোমার বেসিক অধ্যায় হিসেবে। অর্থাৎ তুমি এই অধ্যায় 8টা যত সুন্দর করে রিডিং করবে, যত সুন্দর করে MCQ প্লাস CQর জন্য একদম ডেভেলপ রাখবে, তত কিন্তু তোমার যে বেসিকের যে জায়গাটা, তোমার A+ পাওয়ার যে সম্ভাবনাটা, এটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এরপরে আছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ জায়গাগুলোতে ফোকাস। তুমি যখন বেসিক ক্লিয়ার করে নিবে তোমার প্রথম 1 মাসে, পরবর্তী মাসে অর্থাৎ সেকেন্ড মাসে তোমাকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ জায়গাগুলোতে হাত দিতে হবে। তোমার মোস্ট ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ বলতে কিন্তু কয়েকটা অধ্যায় আছে, যেমন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা সমাজবিজ্ঞানের যে বৈজ্ঞানিক মর্যাদা, অর্থাৎ সমাজবিজ্ঞান কেন বিজ্ঞান, এটা সম্পর্কে আমরা জানবো। এরপরে তৃতীয় অধ্যায় আছে হচ্ছে সমাজবিজ্ঞানীদের বৈজ্ঞানিক মতবাদ, এখানে কয়েকজন সমাজবিজ্ঞানীর বিভিন্ন মতবাদ আছে, আমরা অলরেডি পড়ে ফেলেছি আমাদের ক্লাসে। সেই অধ্যায়টা কিন্তু ভালো পরিমাণে ইনফরমেটিভ, কিন্তু লেখার জন্য অনেক সহজ। একটা জিনিস আমি তোমাদের বারবার বলি, যে চ্যাপ্টার যত বেশি ইনফরমেটিভ, সেই চ্যাপ্টার কিন্তু তত বেশি তোমার লেখার জন্য হেল্পফুল। অর্থাৎ যত বেশি ইনফরমেশন গেইন করে তুমি লিখতে পারবে, ওই লেখাটা তোমার নিজের লেখার জন্য যত পরিমাণ সাহায্যকারী হবে, পাশাপাশি তোমার টিচারের কাছেও কিন্তু তোমাকে একটা এক্সট্রা অর্ডিনারি লুকে নিয়ে যাবে। এরপরে দেখো আমাদের নবম এবং দশম অধ্যায়, অর্থাৎ সামাজিক ব্যবস্থা আর সামাজিক যে পরিবর্তন বা সামাজিক বিবর্তনবাদের যে অধ্যায়টা, সেইটা সেম গোজ ফর দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রেরও 3টা অধ্যায় আছে। প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের নৃগোষ্ঠীর যে জীবনধারা। এই 2টা অধ্যায়ের কথা কি বলবো, আমি যখন তোমাদের ক্লাস নিয়েছি আমি বারবার বলেছি, ইভেন এত ইম্পর্টেন্স দিয়েছিলাম আমি এই 2টা অধ্যায়ে যে আমি তোমাদের কিন্তু 2টা পার্টে পড়িয়েছি, অর্থাৎ এই 2টা চ্যাপ্টারে কিন্তু 4টা ক্লাস নিয়েছিলাম। সো এই 2টা অধ্যায় কত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তোমার MCQ প্লাস CQ এর জন্য।
সেইভাবে ইনফরমেশনগুলো সুন্দর করে একদম অর্গানাইজড ওয়েতে তোমার পড়তে হবে এবং সিকিউর অ্যান্সারটাও তোমার কিন্তু এইভাবে ইনফরমেটিভভাবে করতে হবে, অর্থাৎ সিকিউতে তুমি বানিয়ে লিখে ফেলবো টাইপের আইডিয়া এই অধ্যায় দুটোর সম্পর্কে তোমার রাখা যাবে না। অ্যান্ড ফাইনালি তোমার বাংলাদেশের সামাজিক উন্নয়ন রিলেটেড যে 10ম অধ্যায়টা আছে, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, যেখানে হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশন নিয়ে, বিভিন্ন ব্যক্তির প্রতিষ্ঠান সংস্থা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ওই অধ্যায়টা তোমার কিন্তু সুন্দর করে পড়তে হবে এবং ওই অধ্যায়ের ইনফরমেশনগুলো সুন্দর করে কালেক্ট করতে হবে। এরপরে থার্ডলি তোমার একদম মোস্ট ইম্পর্টেন্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার একদম লাস্ট যে টাইমটা, একদম যে 3rd মান্থ, ওই সময় তোমার রিভিশনের ব্যাপারটা খুবই ভালো করে তোমার মেইন বইয়ের পাশাপাশি তোমার যে টেস্ট পেপার বলো কিংবা অন্য অন্য যে জায়গা থেকে তুমি বিগত বছরের প্রশ্নগুলো প্লাস গুরুত্বপূর্ণ যে সমস্ত কলেজ, সেই সমস্ত কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করতে হবে। অর্থাৎ লাস্ট মান্থটা তোমার রাখতে হবে রিভিশনের মাস হিসেবে। এই টাইমটাতে তুমি কোনো রকম বুঝতে যাবে না, কোনো রকম মুখস্থ করার সময় তোমার নাই। এই সময়টা হচ্ছে তোমার ব্রেনকে ঠান্ডা রাখার সময়, তোমার ব্রেনকে ডেভেলপ করার সময়। এই সময় তুমি যত বেশি পরিমাণে স্ট্রেস নিবে কিংবা যত বেশি পরিমাণে টেনশন করবে, তত কিন্তু তোমার ব্রেন আউট হবে। সো এই টাইমটা সব থেকে মাথা ঠান্ডা রাখতে হবে, এই টাইমটা সব থেকে কাম থাকতে হবে এবং এই সময় তোমার বেশি বেশি করে রিভাইজ করতে হবে। সব থেকে ইম্পর্টেন্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মডেল টেস্ট, প্রচুর পরিমাণে টেস্ট পেপার এবং প্রচুর বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে, এমসিকিউ প্লাস সিকিউ উভয় দলের জন্য। এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করার টাইম কি আসলে এখন তোমার হাতে আছে যে কত পরিমাণে তোমার রিভিশন করতে হবে বা কোন কোন জায়গাগুলোতে তোমার ফোকাস করতে হবে? এই টাইমটাতে কিন্তু মূলত তোমার সব কিছু থেকে রিভিশন করতে হয় না, অর্থাৎ বাছা কিছু জায়গা থেকেই তোমার রিভিশনটা করতে হবে। তো এখন তোমার কিন্তু আসলে এই টাইমটা নাই যে কোন জায়গা থেকে তোমার রিভিশন করতে হবে এই জিনিসগুলো খুঁজে বের করার। এইসব টেনশন তুমি নিশ্চিন্তে আমাদের হাতে দিয়ে দিতে পারো, কারণ এই যে টেস্ট পেপার সলিউশন যে ব্যাচটা, এখানে কিন্তু তুমি এই যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, এরপরে তোমার কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান, ইসলাম শিক্ষা, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের, মানবিকের প্রত্যেকটা সাবজেক্টের একদম বেসিক থেকে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত তুমি কিন্তু রিভিশন অবধি কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ বেসিক থেকে শুরু করে কেন বললাম, এই কোর্সটার যে থিওরি বেসড ক্লাসগুলো অর্থাৎ কামব্যাক এবং কামব্যাক 2.0 ক্লাস যেগুলো ছিল, ওই ক্লাসগুলো কিন্তু তুমি বেসিক ক্লিয়ারেন্সের জন্য পেয়ে যাচ্ছ। যাদের এতদিন পড়ার ল্যাকিং ছিল তারা ওই ক্লাসগুলো দেখে জিনিসগুলো ডিভাইন করে নিতে পারবে। পাশাপাশি যখন তুমি এই ক্লাসগুলো পাচ্ছ তোমার রিভিশনের জন্য প্লাস তোমার টেস্ট পেপার সলিউশনের জন্য, তখন এর বেশি আর কি চাই বলো তো তোমার এ প্লাসের জন্য? এরপরে দেখো, যারা হচ্ছে প্রি অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করছো, অনেকেরই মাথায় প্রশ্ন থাকে যে প্রি অ্যাডমিশন কেন দরকার। এই যে তোমাদের মতো মেধাবী শিক্ষার্থী যারা আছো, যারা হচ্ছে অলরেডি সবার থেকে কিন্তু 2 ধাপ এগিয়ে থাকো, এইচএসসির সিলেবাস অলরেডি শেষ করে ফেলেছো এবং এখন অনেকটা অলস সময় কাটাচ্ছ যে এখন আসলে কি পড়বো, আমি তো সব পড়ে ফেলেছি। এই টাইমটা কিন্তু অলস সময় কাটানোর নয়। একটা জিনিস মাথায় রেখো, ভার্সিটি সম্পর্কে যে যত আগে চিন্তা করে, যে যত আগে প্রিপারেশন নেওয়ার ওয়েটা খুঁজে, তার জন্য কিন্তু ওই যে অ্যাডমিশনের ওই রাস্তাটা কিন্তু তার জন্য তত বেশি সহজ হয়ে যায়। তো প্রি অ্যাডমিশনের এই জায়গাটাতে কিন্তু তুমি মোটামুটি 2টা ভাগে তোমার অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে নিতে পারবে। প্রথমত তুমি এইচএসসি পরীক্ষার আগে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 30টা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ তোমার এইচএসসির আগে, এবং এইচএসসি পরীক্ষার পরে তুমি বাংলা, ইংরেজি টেক্সট বুক, সাধারণ জ্ঞান, আইসিটি, অর্থনীতি সব কিছু মিলিয়ে ডিউ আইসিইউ ব্যাচের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো পেতে চলেছো। তো প্রি অ্যাডমিশন প্রস্তুতি মানে কি বলো তো? প্রি অ্যাডমিশন প্রস্তুতি মানেই হলো অন্যদের থেকে তুমি অনেক 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 বেশি এগিয়ে থাকবে তোমার অ্যাডমিশন জার্নিতে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয় তা হলো এক্সাম ব্যাচ। হ্যাঁ, এক্সাম ব্যাচে তুমি কিন্তু 200টারও বেশি পরীক্ষা দিয়ে ফেলতে পারবা। 200টারও বেশি পরীক্ষা, চিন্তা করতে পারো, মানে তোমাকে এই মোমেন্টে সব থেকে বেশি স্ট্রেংথ করে তুলবে যেটা, সেটাই হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার ক্যাপাবিলিটি, তোমার প্রশ্ন ফেস করার ক্যাপাবিলিটি। এই টাইমটাতে তুমি যত বেশি পরিমাণে প্রশ্ন ফেস করবা, যত সলভ করবা, যত তোমার ব্রেন স্ট্রমিং হবে, তোমার মাথাটাকে তুমি যত বেশি পরিমাণে খাটাবা, তত কিন্তু তোমার এই টাইমটাতে তোমার এ প্লাস পাওয়ার যে পসিবিলিটি, তোমার পরীক্ষা ভালো হওয়ার যে পসিবিলিটি, এটা বেড়ে যাবে। বাংলা, ইংরেজি, আইসিটি সহ তোমার মানবিকের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট মিলিয়ে তুমি কিন্তু 248টা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তোমার, এবং তারপরে থাকছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এটা তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র দোয়া ও ভালোবাসার বিনিময়ে, কিচ্ছু পে করতে হবে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন করে এক্সাম ব্যাচে ঢুকে যাবে। এরপরে এই পরীক্ষাগুলো দিয়ে নিজেকে একদম ফিট করে তুলবে, নিজেকে একদম পরীক্ষায় বসার জন্য এবং এ প্লাস পাওয়ার জন্য প্রপার একটা স্টুডেন্ট হিসেবে তুমি তখন দাবি করতে পারবে। এই সমস্ত জিনিসগুলো মাথায় নিয়ে কিন্তু তুমি আজই এবং এখনই এনরোল করে ফেলতে পারো আমাদের কোর্সগুলোতে। যার জন্য তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে বিস্তারিত ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে কিংবা নক দাও আমাদের অফিসিয়াল পেজে।